আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো আমরা চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে ইলেকট্রন বিন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ক্লিয়ারলি তোমাদের কাছে এক্সপ্লেন করার জন্য। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করি যে পরমাণু কি? আমরা জানি পরমাণু হচ্ছে কোন একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। এখন এই পরমাণুর মধ্যে কি কি থাকে সেটাও হয়তো আমরা অনেকে জানি। পরমাণুর মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন। একটা পরমাণুর মধ্যে কি কি থাকে? পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমরা জানি যে ইলেকট্রন আর প্রোটন এই দুইটার সংখ্যা সমান থাকে। ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যক। এক একটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যক থাকে, আর নিউট্রনের সংখ্যাটা এদিক সেদিক হয়, ভিন্ন হয়। তো ইলেকট্রন প্রোটন সংখ্যাটা আমাদের জানাটা খুবই জরুরি। আমরা যে পারমাণবিক সংখ্যাটা আমরা মুখস্থ করি প্রত্যেকটা মৌলের জন্য, ওই পারমাণবিক সংখ্যাটাই কিন্তু হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা আর তার প্রোটন সংখ্যা। তা আমাদের কিন্তু পারমাণবিক সংখ্যাগুলি মুখস্থ করাটা খুবই জরুরি। তো তোমাদের জন্য আমি বলবো 1 থেকে 36 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যাটা পুরোপুরি ক্লিয়ারলি তোমরা মুখস্থ করে ফেলবা, যাতে বলার সাথে সাথে কোনো একটা পরমাণুর কথা বলার সাথে সাথে তুমি যাতে তার পারমাণবিক সংখ্যাটা ডিরেক্টলি বলে ফেলতে পারো। কারণ এই পারমাণবিক সংখ্যাটাই যেহেতু তার ইলেকট্রন সংখ্যা, তো এটা কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য খুবই জরুরি। তো তোমার 1 থেকে 36 পর্যন্ত কিন্তু পুরো ভালোভাবে সিরিয়ালি মৌলগুলি পারমাণবিক সংখ্যা মুখস্থ করে ফেলতে হবে। তো তারপর আমরা একটা পরমাণুর বেসিক স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। বেসিক স্ট্রাকচার কি একটা পরমাণু? যে সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে। আমরা জানি পরমাণুর কেন্দ্রে এই যে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, ওই কেন্দ্রটাকে বলে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর এই ইলেকট্রনগুলি কোথায় থাকে? ইলেকট্রনগুলি বাইরে বিভিন্ন শক্তি স্তরে থাকে। বোর পরমাণু মডেল সম্পর্কে তো আমাদের যদি আইডিয়া থেকে থাকে, তাহলে তুমি জানবে যে আমরা বোর পরমাণু মডেল থেকেই কিন্তু আমরা এই শক্তি স্তরের ধারণাটা পাই। যেমন এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। শক্তি স্তরের নাম্বারকে আমরা n দ্বারা প্রকাশ করি। তো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তো এই শক্তি স্তরের ধারণাটা আমাদের বোর পরমাণু মডেল থেকে আমরা পাই। তো এরকম চতুর্থ শক্তি স্তর আছে, পঞ্চম শক্তি স্তর আছে, এরকম করে শক্তি স্তর যেতে থাকবে। যত বড় শক্তি স্তর নিউক্লিয়াস থেকে, তার ডিসটেন্সটা তত বেশি হয়। তো আমাদের ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি? আমাদের ইলেকট্রন বিন্যাস জিনিসটা হচ্ছে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরে, এখন এই ইলেকট্রনের কোনটা কয়টা ইলেকট্রন কোন শক্তি স্তরে ঘুরে সেটাকে ইন্ডিকেট করে আমরা যে জিনিসটা লিখি সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা দেখাই দেই বা আমরা বোঝানোর চেষ্টা করি যে কত নম্বর শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, সেটা ইন্ডিকেট করে লেখাটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এখন আমাদের আবার আরেকটা কাহিনী মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের শক্তি স্তর নিয়ে জানলেও হবে, শুধুমাত্র হবে না, আমাদের কিন্তু উপশক্তি স্তর নিয়েও আইডিয়া থাকতে হবে। প্রতিটা শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তরে বিভক্ত, ওই জিনিসটাও কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আমরা আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। তো আশা করি তোমরা পরমাণুর বেসিক স্ট্রাকচারটা সম্পর্কে জানতে পারছো। তো তোমাদের ইলেকট্রন বিন্যাস শুরু করার আগে তোমাদের আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এক একটি শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তরে বিভক্ত। দেখো, আমরা একটা সূত্রের কথা জানি, সেটা হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার।
তো কোন একটা শক্তি স্তরে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। অর্থাৎ যদি আমি n এর জায়গায় 1 নম্বর শক্তি স্তরের ভ্যালুটা বসাই তাহলে আমরা কি পাবো? n এর জায়গায় 1 বসাইলে 1 স্কয়ার 1 2 ইনটু 1 মানে 2। অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে। 1 নম্বর শক্তি স্তরে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে। n এর জায়গায় যদি আমি 2 বসাই, n এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে আমরা ভ্যালুটা পাবো হচ্ছে 8। n এর জায়গায় 3 বসাইলে আমরা ভ্যালুটা পাবো হচ্ছে 18। 3 3 9 9 2 18। অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা, 3 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টা। তো এইভাবে তোমরা নিজেরাই বুঝতে পারবা বা বের করে ফেলতে পারবা যে 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে। 4 স্কয়ার মানে 16, 16 দুগুণে 32। 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। তো এদিকে একটা কথা মাথায় রাখো যে আমি কিন্তু এখানে বলছি যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে ম্যাক্সিমাম এতটা থাকতে পারে, এর বেশি না। অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি না, বাট এর কম হইতে পারে। 2 নম্বর শক্তি স্তরে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টার বেশি 2 নম্বর শক্তি স্তরে কখনো পসিবলই না, বাট এর কম থাকতে পারে। 3 নম্বর শক্তি স্তরে 18টা ম্যাক্সিমাম থাকতে পারে, বাট 18টাই থাকতে হবে এমন না, এর কমও থাকতে পারে। তো এগুলি হচ্ছে এক একটা শক্তি স্তরের ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। আবার এই যে একটু আগে বললাম যে এক একটি শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তরে বিভক্ত, তার মানে আমার এখন এক একটা শক্তি স্তরে যে 2টা 8টা 18টা করে ইলেকট্রন থাকে, এরা আবার উপশক্তি স্তর লেভেলে গিয়ে কয়টা করে থাকে সেটাও কিন্তু আমাকে এখন ইলেকট্রন বিন্যাসে দেখায় ফেলতে হবে। তো এখন আমাদের উপশক্তি স্তর সম্পর্কে একটু আইডিয়া নেওয়া দরকার। তো উপশক্তি স্তর সম্পর্কে তোমাদের যতটুকু জানতে হবে আমি সেটা লিখি। প্রথম শক্তি স্তরে অর্থাৎ n এর n যদি হয় 1, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর 8টি, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো যে যত নাম্বার শক্তি স্তর ওই শক্তি স্তরে ততটা করে উপশক্তি স্তর আছে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটা, দ্বিতীয়তে 2টা, তৃতীয়তে 3টা আর চতুর্থতে 4টা উপশক্তি স্তর আছে। এখন উপশক্তি স্তর 4 রকমের হয়। উপশক্তি স্তর হয় হচ্ছে সবকিছু উপশক্তি স্তর হয় 4 রকমের। সেটা হচ্ছে এস, পি, ডি, এফ। এরকম চার টাইপসের উপশক্তি স্তর হয়। এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর। এর বাইরে কোন উপশক্তি স্তর পসিবল না। তো কি বলছি, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? একটা। আর ওই একটা উপশক্তি স্তর হচ্ছে 1s। ওই একটা উপশক্তি স্তর কি? 1s, একটাই। তাহলে 1s। 1 কেন লিখলাম? দেখো, এই প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটা, সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। এস উপশক্তি স্তর। এখন এটার আগে আমি 1 কেন লিখলাম? এটা বোঝানোর জন্য যে এই এস উপশক্তি স্তরটা 1 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর, যার কারণে আমাদের আগে 1 লিখতেই হবে। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টা। কি কি হবে? এস উপশক্তি স্তর আর একটা পি উপশক্তি স্তর। বাট যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তর, তাই আমার কি লিখতে হবে? 2s আর 2p। এই দুইটা 2s 2p, s p দ্বিতীয় শক্তি স্তরের কারণে আগে 2 অ্যাড করতে আমার হবে। দ্বিতীয় শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে তাহলে উপশক্তি স্তর কয়টা হবে? 3টা। কি কি? s p d। তাহলে এটা যে তৃতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তর সেটা বোঝানোর জন্য আমি লিখব 3s। তৃতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর 3p। তৃতীয় শক্তি স্তরের ডি উপশক্তি স্তর 3d। তাহলে বুঝতে পারতেছো চতুর্থের ক্ষেত্রে কি হবে? 4s 4p 4d 4a। তাহলে এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর, নাম কি? দ্বিতীয়তে কয়টা, তৃতীয়তে কয়টা, চতুর্থতে কয়টা, আর এদের নাম কি? একেবারে ক্লিয়ারলি সিরিয়ালি তোমার মুখস্থ থাকতে হবে। নেক্সট কি জানতে হবে? নেক্সট যে জিনিসটা তোমার জানতে হবে যে প্রতিটা এই যে একটু আগে আমরা যেমন বললাম প্রতিটা শক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে
2n স্কয়ার সংখ্যক, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ম্যাক্সিমাম 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ম্যাক্সিমাম 8টা, তৃতীয়তে ম্যাক্সিমাম 18টা, চতুর্থতে ম্যাক্সিমাম 32টা, এরকম এক একটা উপশক্তি স্তরে ম্যাক্সিমাম কয়টা করে ইলেকট্রন থাকতে পারে সেটাও তোমার জানতে হবে। সেটা কি? এস উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টা। কয়টা? 2টা। এস উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টা। আমরা ইলেকট্রন সংখ্যাটাকে উপরে আমরা এই যে এই সিম্বলটার উপরে লিখে আমরা প্রকাশ করি। এস উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টা। পি উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 6টা। ডি উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 10টা। আর এফ উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 14টা। তো মানে চারটা চারটা করে বাড়ছে আর কি। তো এটা আশা করি তোমাদের মুখস্থ থাকবে। এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। ম্যাক্সিমাম এতটা করে থাকতে পারে, এর বেশি থাকা পসিবল না, বাট প্রত্যেকটা শক্তি স্তরে এর চেয়ে কম থাকতে পারে। এস এ 1 থেকে 2, পি তে 1 থেকে 6, ডি তে 1 থেকে 10 যে কোনো সংখ্যক থাকতে পারে, এফ এ 1 থেকে 14 যে কোনো সংখ্যক থাকতে পারে, এমনকি খালিও থাকতে পারে, অর্থাৎ জিরো থাকাও পসিবল। বাট কখনোই এই নাম্বারের উপরে উঠবে না ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি বলতে পারি প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটা, আর সেখানে যেহেতু 2টা ইলেকট্রন মাত্র থাকতে পারে, তাহলে একটা শক্তি স্তর, একটা উপশক্তি স্তর, আর ওদিকে ম্যাক্সিমাম 2টা থাকতে পারে। তাহলে ওভারঅল প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, যেটা আমরা এই সূত্র দিয়ে পাইছিলাম। প্রথম শক্তি স্তরে কিন্তু ম্যাক্সিমাম 2টা ইলেকট্রনই থাকতে পারে। ঠিক একইভাবে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তর 2টা, এস আর পি। এস এ ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? 2টা। আর পি তে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? 6টা। তাহলে টোটাল কয়টা হইল? দ্বিতীয় শক্তি স্তরের 2টা উপশক্তি স্তর মিলে টোটাল কয়টা ইলেকট্রন হইল? 6 আর 2 8। তো আমরা কিন্তু এইখান দিয়ে সূত্র দিয়ে বের করছিলাম যে দ্বিতীয় শক্তি স্তরে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। উপশক্তি স্তর দিয়ে কাউন্ট করলে আমরা কিন্তু 8ই পাচ্ছি। একইভাবে তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টা, তাহলে এস এ 2টা থাকতে পারে ম্যাক্সিমাম, পি তে ম্যাক্সিমাম 6টা, আর ডি তে ম্যাক্সিমাম 10টা। তাহলে টোটাল কয়টা হয়? 10 যোগ 6 যোগ 2 18। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর মিলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা, যেটা আমরা এই সূত্র দিয়ে পাইছি। চতুর্থ ক্ষেত্রে এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা, আর এফ এ 14টা। তাহলে কত হয় টোটাল? 14 10 24 6 30 32। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর মিলে টোটাল ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে? 32টা, যেটা আমরা 2n স্কয়ার সূত্র দিয়েও কিন্তু আমরা চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রনই পেয়েছিলাম। তো তোমরা এই জিনিসটাও জেনে গেলা যে কোন উপশক্তি স্তরে ম্যাক্সিমাম কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনগুলি কিভাবে আমরা কোন শক্তি স্তরে আগে বসাবো। অর্থাৎ খেয়াল করো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো সোডিয়ামের কথা চিন্তা করো। সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের মধ্যে কিন্তু 11টা ইলেকট্রন আছে। 11টা ইলেকট্রন আছে। তো আমরা হয়তোবা আমরা যদি একেবারে শুধু শক্তি স্তরগুলিকে চিন্তা করে আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস অনেকটা হবে এরকম 2 8 1। এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর ম্যাক্সিমাম 2টা থাকতে পারে, 2টা দিয়ে দিছি। দ্বিতীয়তে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? 8টা, 8টা দিয়ে দিছি। তৃতীয়তে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? যেহেতু তৃতীয়তে ম্যাক্সিমাম থাকতে পারে 18টা, বাট আমার কাছে আছে কিন্তু একটা ইলেকট্রন। যেহেতু সোডিয়ামের প্রোটন মানে পারমাণবিক সংখ্যা 11টা, তার মানে ইলেকট্রন 11টা। তো 2 আর 8 তো দিয়ে দিছি, আর বাকি থেকে কয়টা? 10টা হয়ে গেছে, বাকি থেকে একটা। তাহলে তৃতীয়তে আমার কিন্তু একটাই দিতে হবে। বাট এইভাবে জাস্ট শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে অতটুকু তুমি যদি দেখাও, সেটা কিন্তু তোমার এই লেভেলে এসে 9 10 লেভেলে এসে কাজ করবে না। তোমাকে কিন্তু প্রতিটা শক্তি স্তরের উপশক্তি স্তরগুলিতে কয়টা করে ইলেকট্রন আছে সেটাও তোমাকে দেখাই দিতে হবে। অর্থাৎ আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে আমাদের এরকম যে প্রথম শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তরটা কয়টা? একটাই উপশক্তি স্তর, যার কারণে আমি লিখবো 1s। এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কোথায় থাকে? এই 2টা ইলেকট্রন একটা উপশক্তি স্তরে থাকে। কোন উপশক্তি স্তর? 1s এ। তাহলে আমি এই 2টা ইলেকট্রন কিন্তু আমি 1s এর মধ্যে দিব, 1s 2। তো এই যে প্রথম শক্তি স্তরে এই 2টা ইলেকট্রন যেখানে অ্যাকচুয়ালি যেখানে থাকে আমি কিন্তু সেখানে দেখাই দিছি।
তারপরে 8টা ইলেকট্রন কোথায় থাকবে? দ্বিতীয় শক্তি স্তরে। বাট দ্বিতীয় শক্তি স্তর বলতে আমরা কি বুঝি? দ্বিতীয় শক্তি স্তর বলতে আমরা দুইটা উপশক্তি স্তর বুঝি, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। অর্থাৎ 8টা ইলেকট্রনের দুইটা থাকবে 2s এ আর বাকি 6টা থাকবে 2p তে। অর্থাৎ জিনিসটা হবে 2s 2 2p 6। ওকে, আর তৃতীয় শক্তি স্তরে আর একটা ইলেকট্রন আছে, তাহলে ওই একটা ইলেকট্রন কোথায় যাবে? তৃতীয় শক্তি স্তরে। দেখো 3s এ 2টা, 3p তে 6টা, 3d তে 10টা থাকতে পারে, বাট এত ইলেকট্রন আমার কাছে নাই, আমার কাছে একটা ইলেকট্রন আছে। কোথায় যাবে? 3s এ। জাস্ট 3s এর মধ্যে আমি এই এক বসাই দিব, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3s উপশক্তি স্তরে এই একটা ইলেকট্রন থাকে। তো আমার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এইভাবে সিরিয়ালি আমাকে বসায় দিতে হবে। এখন কথা হচ্ছে যে এটা কি আমি শুধু সিরিয়ালি ভাবে বসাই গেলেই হবে? অর্থাৎ আমার কাছে যদি আরো ইলেকট্রন থাকতো, যদি কোনো বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, ধরো যে এমন কেউ, ধরো 50 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কেউ যদি থাকতো, ধরো 50 মানে 50টা ইলেকট্রন, ওই ক্ষেত্রে কি আমি এদিকে 3s এর মধ্যে 2টা দিয়ে দিতাম, তারপর আবার 3p লিখে 3p এর মধ্যে 6টা, 3d এর মধ্যে 10টা, তারপর আবার সিরিয়ালি 4s এর 2টা, 4p তে 6টা, এরকম করে কি সিরিয়ালি বসাই দিলেই কি হবে? বিষয়টা তা না। সিরিয়ালি এভাবে বসাই দিলে তোমার হবে না, তোমাকে একটা রুলস ফলো করতে হবে। রুলসটাকে বলা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। তো আউফবাউ প্রিন্সিপালটা আমাদের এখন জানতে হবে। আউফবাউ নীতি, মূলত এই নীতির উপর বেস করেই আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হয়। আমাদের ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা সেটা অনেকাংশে নির্ভর করে এই আউফবাউ নীতির উপর। তো আউফবাউ নীতি সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে হচ্ছে n+l রুলটা সম্পর্কে। n+l নিয়ম। এখন কথা হচ্ছে n তো আমরা জানি যে n হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা। ওই যে প্রথম শক্তি স্তরে 1, দ্বিতীয় শক্তি স্তরে 2, তৃতীয় শক্তি স্তরে 3। তো এটা আমরা জানি, n এর ভ্যালুটা আমরা জানি। l কি? l হচ্ছে উপশক্তি স্তরের মান, উপশক্তি স্তরের মান। প্রধান শক্তি স্তরের যেমন একটা মান আছে, প্রথম শক্তি স্তরের মান 1, n = 1, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n = 2, তৃতীয় ক্ষেত্রে n = 3, চতুর্থ ক্ষেত্রে n = 4। ঠিক তেমনি উপশক্তি স্তরের জন্য কিন্তু এরকম ভ্যালু আছে। উপশক্তি স্তর আমরা কয়টা দেখছি, কয় টাইপসের উপশক্তি স্তর দেখছি? আমরা 4 টাইপসের উপশক্তি স্তর দেখছি, s p d f। এই 4 টাইপসের উপশক্তি স্তরের জন্য আমরা 4টা ভ্যালু পাবো। সেই ভ্যালুগুলি কি? s এর জন্য ভ্যালুটা হচ্ছে 0, s এর জন্য কত? 0। p এর জন্য ভ্যালুটা হচ্ছে 1, d এর জন্য ভ্যালুটা 2, আর f এর জন্য ভ্যালুটা হচ্ছে 3। এই জিনিসটা তোমার মুখস্থ রাখতে হবে। l দিয়ে আমরা কি বুঝি? উপশক্তি স্তরের মান। উপশক্তি স্তরের মান কি? s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, আর f এর জন্য 3। 0 1 2 3 s p d f। ক্লিয়ার? তো তোমরা আশা করি বুঝে গেছো যে n+l দিয়ে আমরা আসলে কি মিন করছি। n+l দিয়ে আমরা মিন করছি প্রধান শক্তি স্তর সংখ্যা যোগ উপশক্তি স্তরের ভ্যালুটা। তো এখন এটা কোথায় কাজে লাগাবো আমরা, সেটা আমরা একটু পরে আমরা আসছি। তো আউফবাউ নীতি কি বলে আসলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে? ওই যে আমি বললাম যে তুমি কি ইলেকট্রন বিন্যাস এরকম সিরিয়ালি 2টা 6টা 10টা এরকম করে তুমি দিয়ে যাবা, নাকি এদিকে কোনো নিয়ম কাজ করে? হ্যাঁ, একটা নিয়ম কাজ করে, সেটা হচ্ছে এই যে আউফবাউ নীতিতে আমরা সেটা শিখবো। নিয়মটা হচ্ছে প্রতিটা শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন, যেহেতু প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন মুভ করে, তো প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। মাথায় রাখো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যে মুভ করে তার কতটুকু জায়গা জুড়ে মুভ করতে হয়। দেখো প্রথম শক্তি স্তরে, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। দেখো প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, এদিকের ইলেকট্রন, যে এই প্রথম শক্তি স্তরের ইলেকট্রনকে কিন্তু খুবই ছোট একটা বৃত্ত অতিক্রম করতে হয়, ঘোরার জন্য খুবই ছোট একটা বৃত্ত। এই তুলনায় দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনকে কিন্তু একটা বড় বৃত্ত ঘুরতে হয়, ওর পথ কিন্তু একটু বড়। তৃতীয় শক্তি স্তরের জন্য এই পথটা কিন্তু আরো বড়, চতুর্থ ক্ষেত্রে এই পথটা আরো বড়। এখন কথা হচ্ছে ইলেকট্রন কি এমনি এমনি ঘুরতে পারে? একটা এনার্জি তো লাগে ইলেকট্রনের ঘুরতে।
এই এনার্জিটা তাহলে বলো তো কার বেশি লাগবে, কোন ইলেকট্রনের এনার্জি বেশি লাগবে ঘুরতে, প্রথম শক্তি স্তর নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? অবশ্যই যত বড় শক্তি স্তর, যত বড় বৃত্ত, তত বেশি এনার্জি লাগবে ইলেকট্রনের ঘুরতে। তো তার মানে এদিকে সবচেয়ে কম শক্তির ইলেকট্রন বা সবচেয়ে কম শক্তির শক্তি স্তর কোনটা? প্রথম শক্তি স্তর। এখানে ইলেকট্রনের শক্তি সবচেয়ে কম, এখানে ইলেকট্রনের শক্তি এর চাইতে বেশি, এখানে আরেকটু বেশি, চতুর্থ শক্তি স্তরে গিয়ে আরেকটু বেশি। অর্থাৎ ইলেকট্রন একটা শক্তি আছে যেটা নির্ভর করে কিসের উপর? শক্তি স্তর সংখ্যার উপর। যার শক্তি স্তর যত বেশি তার শক্তি তত বেশি। গেল। এখন এই যে নিয়মটা যেটা আমি লিখতে চাচ্ছি সেটা হচ্ছে কোন শক্তি স্তরে বা কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির উপশক্তি স্তরগুলিতে প্রবেশ করবে। তো আমি এতক্ষণ তোমাদের যে শক্তি নিয়ে যে আইডিয়াটা দিলাম সেটা তো শক্তি স্তর নিয়ে আইডিয়া দিচ্ছে যে কোন শক্তি স্তরের শক্তি সবচেয়ে কম, প্রথম শক্তি স্তরে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এরকম আস্তে আস্তে বাড়ে। বাট আমি এখানে কি লিখলাম যে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে। তো শক্তি স্তরের শক্তি জানলাম, তাহলে উপশক্তি স্তরের শক্তি আমরা কিভাবে জানবো, কেমনে বুঝবো কোন উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে কম কার বেশি? আমাকে বলছে যে পর্যায়ক্রমে উচ্চ শক্তির উপশক্তি স্তরে যাবে, অর্থাৎ যেই উপশক্তির শক্তি সবচেয়ে কম সেখানে আগে ইলেকট্রন ফিল আপ করবো, তারপর এর চেয়ে একটু বেশি উপশক্তি স্তরের শক্তিযুক্ত উপশক্তি স্তরে ফিল আপ করবো, তারপর এইভাবে পর্যায়ক্রমে উচ্চ শক্তির উপশক্তি স্তরে আমরা যাব। এখন কিভাবে বুঝবো যে কোন উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে কম, কার সবচেয়ে বেশি? এটা তো আমাদের জানতে হবে। এটার জন্য আমার লাগবে হচ্ছে N+L নিয়ম। N+L এর মান যে উপশক্তি স্তরের কম সে উপশক্তি স্তরের শক্তি কম। অর্থাৎ N+L এর ভ্যালু যে উপশক্তি স্তরের ক্ষেত্রে আমি কম পাবো, তার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন তুমি চিন্তা করো, এক্সাম্পল দিই, যেমন ধরো যে ইলেকট্রন 2s এ আগে ঢুকবে নাকি 2p তে আগে ঢুকবে? 2s ঢুকবে, 2s আর 2p। ধরো আমার কাছে দুইটা ইলেকট্রন আছে, এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কি এটাতে আগে যাবে নাকি এটাতে আগে যাবে? কোনটায় এই দুইটা ইলেকট্রন আগে যাবে কার উপর ডিপেন্ড করে? N+L এর মানের উপর ডিপেন্ড করে। দেখো 2s এর জন্য N+L এর ভ্যালু কত? 2s এর জন্য N+L এর ভ্যালু কত? n এর ভ্যালু 2। 2 দিয়ে আমি কি বুঝতেছি এটা কোন শক্তি স্তরের উপশক্তি স্তর? এটা দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর। এই যে 2 দিয়ে আমরা বুঝতেছি, তার মানে এটা n এর ভ্যালু কত? 2 প্লাস l এর ভ্যালু কত? s এর ক্ষেত্রে 0, 2 + 0 = 2। এবার এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে N+L এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? 2, যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তরে p উপশক্তি স্তর। n এর ভ্যালু 2 আর l এর ভ্যালু কত? p এর ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 2 + 1 = 3। দেখো N+L এর ভ্যালু 2s আর 2p এর মধ্যে কার কম? 2s এর কম। এটা 2 আর এটা 3। তাহলে এই দুইটা ইলেকট্রন কার ক্ষেত্রে আগে প্রবেশ করবে, কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে? এই দুইটা ইলেকট্রন কিন্তু এই 2s উপশক্তি স্তরে প্রবেশ করবে। আরেকটা एग्जांपल দেখো, ধরো আমার কাছে আছে 3d আর 4s, এই যে দুইটা উপশক্তি স্তর আমার কাছে আছে। এখন ধরো আমার কাছে ইলেকট্রন আছে, ধরো যে তিনটা ইলেকট্রন আছে। এখন তোমরা চিন্তা করতে পারো যে 3d তে তো ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে?
10টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, আর এটা 3 নম্বর শক্তি স্তর, আর এটা 4 নম্বর শক্তি স্তর, তাই 3 নম্বর বাদ দিয়ে কি 4 নম্বরে ইলেকট্রন যাবে কিনা, তাই 3টা দিয়ে দিলে এই 3D এর মধ্যে। বাট এটা কি কারেক্ট হবে? দেখি এটা কারেক্ট হয় কিনা। দেখো 3D এর ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু কত? 3D এর ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু কত? n এর ভ্যালু 3, যেটা এই d উপশক্তি স্তর, এই 3D উপশক্তি স্তরটা কোন শক্তি স্তরের? তৃতীয় শক্তি স্তরের, অর্থাৎ n এর ভ্যালু 3, l এর ভ্যালু কত? d এর জন্য l এর ভ্যালু কত? 2, 3 2 = 5। ওকে, তো 4s এর ক্ষেত্রে এই n প্লাস l এর ভ্যালু কত? 4s টা চতুর্থ শক্তি স্তরে, অর্থাৎ n এর ভ্যালু 4 আর s এর ভ্যালু কত? 0। তাহলে 4 যোগ 0 4। তাহলে 3D আর 4s এর মধ্যে n প্লাস l এর ভ্যালু কার কম? 4s এর কম। যেহেতু 4s এর n প্লাস l এর ভ্যালু কম, অর্থাৎ 4s এর শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে 4s এ যাবে। 3D তে যাওয়ার আগে ইলেকট্রন 4s এ আগে যাবে। এটা মাথায় রাখো, এই জিনিসটাই কিন্তু ভুল করার চান্স সবচেয়ে বেশি, কারণ তৃতীয় শক্তি স্তর বাদ দিয়ে কেউ চতুর্থ শক্তি স্তরে দিতে যাবে না যদি না আগে থেকে n প্লাস l এর ভ্যালুটা জানা থাকে বা বিষয়টা সম্পর্কে তোমার আইডিয়া থাকে। তো এই তিনটা ইলেকট্রনের মধ্যে আগে আমি কাকে ইলেকট্রনটা দিব? 4s কে। এখন 4s s সর্বোচ্চ কয়টা ইলেকট্রন পেতে পারে? সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারে? 2টা। তাহলে 3টার মধ্যে আমি কিন্তু 3টাই ওকে দিতে পারবো না, একে 3টার মধ্যে 2টা দিয়ে দিলাম, আর বাকি থাকে কয়টা? একটা। ওকে, এখন ওই একটা 3D তে যাবে, এখন ওই একটা 3D তে যাবে। এই যে 4s এ আগে ফিল আপ করলো, তারপর পর্যায়ক্রমে ওর চাইতে উচ্চ শক্তির উপশক্তি স্তরে যাবে, ওর চাইতে উচ্চ শক্তির 3D, তাই 3D তে ইলেকট্রন গেছে। তো উপশক্তি স্তরের শক্তি সম্পর্কে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, যে আর ইলেকট্রনগুলি যে সিরিয়ালি উপশক্তি স্তরগুলিতে বসে না, সেটাও তুমি আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখব। এই এক্সাম্পল গুলি দেখলে আশা করি তোমার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, তো আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের কয়টা প্রোটন বা কয়টা ইলেকট্রন থাকে? 12টা। তাহলে প্রথম 2টা ইলেকট্রন কোথায় যাবে? 1s এ, 1s এ 2, 1s এ 2টা ইলেকট্রন যাবে। তারপর কোথায় যাবে? 2s এ। দেখো এটা আমি সিরিয়ালি দিতেছি, 2s এ 2, 2p তে 6, আবার 3s এ 2। এটা আমি সিরিয়ালি দিতেছি এই কারণে, কারণ তুমি হিসাব করে দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু পর্যায়ক্রমে এটা একটু বেশি, এটা একটু বেশি, এটা একটু বেশি, এক্ষেত্রে পর্যায়ক্রমে গেছে। তো যার কারণে 3s 3p পর্যন্ত আমি সিরিয়ালি দিতে পারি, 1s 2s 2p 3s 3p পর্যন্ত আমি এইভাবে সিরিয়ালি দিতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু বের করে তুমি দেখবা যে এটার চেয়ে এটা বেশি, এটা বেশি, এটা বেশি, এরকম করে পর্যায়ক্রমে বাড়তে থাকে। অর্থাৎ শক্তিও n প্লাস l এর ভ্যালুর সাথে সাথে শক্তিও পর্যায়ক্রমে বাড়তে থাকে। তো যার কারণে আমি নিম্ন শক্তিটাকেই কিন্তু নিম্ন শক্তি উপশক্তি স্তরে কিন্তু ইলেকট্রন আগেই দেওয়া করতেছে, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তির ইলেকট্রন, উচ্চ শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতেছে। তো তোমরা 3p পর্যন্ত কোনো টেনশন ছাড়া, n প্লাস l এর কোনো ভ্যালুর কোনো টেনশন ছাড়া 3p পর্যন্ত দিয়ে দিবে। তারপর গিয়ে 3p এর পর তুমি যদি 3d তে দিতে যাও তাই কিন্তু ভুল হবে। একটু আগেই কিন্তু আমরা দেখলাম যে 3d এর চাইতে 4s এর n প্লাস l এর ভ্যালু কম, যার কারণে 3d এর চাইতে 4s এর শক্তি কম, যার কারণে আমার ইলেকট্রন আগে কম শক্তির 4s এ দিতে হবে, তারপর 3d তে দিতে হবে। এতটুকু যদি তোমার মাথায় থাকে যে 3p এর পরে 4s তারপর 3d, এটা মুখস্থ করে নাও। তোমার তো এটা n প্লাস l মেপে মেপে সবসময় দেখার তো কোনো কারণ নেই, যে তুমি সবসময় মাথায় রাখবে 1s থেকে 3p পর্যন্ত ইলেকট্রন দিয়ে দিবা নিশ্চিন্তে, তারপর 3d তে না দিয়ে 4s এ আগে দিয়ে তারপর 3d তে দিবে। কিন্তু এখানে তো আমার ইলেকট্রনই আছে 12টা, তো এই 3s এর পরে তো আর যাই না, তো যার কারণে আমার এদিকে 3p 3d 4s এর কথা আমার কোনো যৌক্তিকতা নাই। এখন তুমি দেখো, আমি যদি পরে পটাশিয়ামেরটাই যাই, পটাশিয়ামের কত? 19। তো আমি কি বলছি যে 3p পর্যন্ত আমি নিশ্চিন্তে সিরিয়ালি দিয়ে যাব, 1s2 2s2 2p 6, 3s2 3p 6। কয়টা ইলেকট্রন হলো? 2 2 4 6 4 2 10 2 12 6 18টা, তাই কত? 19টা ইলেকট্রন। 3p এর পরে কিন্তু আমার 3d আছে, বাট 3p এর পরে 3d থাকলেও আমি কি 3d কে দিব? আমি কি 3d কে ইলেকট্রন দিব? আমার কাছে কিন্তু আর একটা ইলেকট্রন হাতে আছে, ওই একটা ইলেকট্রন কি আমি 3d কে দিব? না, ওই একটা ইলেকট্রন কিন্তু আমি 3d কে দিতে পারবো না। আমি কাকে দিব? 3d এর আগে আমি 4s এ দিব, 4s এ একটা দিব। মানে আমার হাতে আর কোনো ইলেকট্রন নাই, যার কারণে 3d টা কিন্তু ফাঁকাই থাকবে, 3d তে কোনো ইলেকট্রন থাকবে না।
তো বিষয়টা আশা করি ক্লিয়ার। যদি থাকতো তাহলে 4s আমি দুইটা কমপ্লিট করে, যেহেতু এস এ সর্বোচ্চ দুইটা থাকতে পারে, দুইটা কমপ্লিট করে তারপর বাকিটা আমি যতটা থাকে ততটা আমি 3D তে দিয়ে দিতাম। যেমন একটা এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে। আয়রন কত? 6, 26। আয়রনের হচ্ছে 26টা ইলেকট্রন আয়রনের থাকে। তাহলে আমি কি বলছি, 3p পর্যন্ত আমি নিশ্চিন্তে সিরিয়ালি দিয়ে যাব। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর এই যে 3p পর্যন্ত দিলাম। এখন 3d তে আমার কয়টা ইলেকট্রন আছে? 26টা ইলেকট্রন। এর মধ্যে কভার হয়েছে কয়টা? 2 আর 8 10 2 12 6 18, 18টা ইলেকট্রন কভার হয়ে গেছে। আমার হাতে আছে কয়টা? আরো 8টা ইলেকট্রন আমার হাতে এখনো বাকি আছে। তাহলে ওই 8টা ইলেকট্রন, ওই যে অনেকে 3d তে 10টা থাকতে পারে বুঝলা, 3p পরে 3d তে 10টা দিয়ে দেয়। ভুল, 3d টা ফাঁকা থাকবে। এখন 4s এ আগে 2টা ইলেকট্রন দিব। 4s এর শক্তি কম, 3d চাইতে 4s এর শক্তি কম, যার কারণে 4s এ আমি 2টা দেওয়ার পর বাকি থাকে কয়টা? 6টা। ওই 6টা আমি এখানে দিব। এই যে নিম্ন শক্তির উপশক্তি স্তর ইলেকট্রন আগে দেওয়া, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তির উপশক্তি স্তরে দেওয়া, এটাই কিন্তু মেইনলি আফবাউ নীতির মেইন প্রিন্সিপাল। আফবাউ নীতি কিন্তু এই কথাটাই বলার চেষ্টা করছে। এখন একেবারে এক্সাক্ট শক্তির ভ্যালু বের করাটা তো তোমাদের লেভেলে বিষয়টা অনেক কঠিন বিষয়। এত কঠিন বিষয় তোমাদের লেভেলে আনানো হয় নাই, তাই তোমাদের লেভেলে সহজ একটা সিস্টেম বলে দিচ্ছে কি, n+l। n+l যার কম তার শক্তি কম, অর্থাৎ n+l যার কম সেখানে ইলেকট্রন আগে দিলাম, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তির উচ্চ n+l ভ্যালু উপশক্তি স্তরে ইলেকট্রনগুলি প্রবেশ করাবো। তাহলে তোমরা আশা করি আয়রনের ইলেকট্রন বিন্যাস বুঝতে পারছো। ইলেকট্রন বিন্যাস লেখার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, এক একটা শক্তি স্তরের উপশক্তি স্তরগুলিকে পাশাপাশি লিখবা, আর একটা শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যাওয়ার সময় একটু গ্যাপ দিবা। যেমন ধরো এই যে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরের মাঝে কিন্তু আমি গ্যাপ দিছি, দ্বিতীয় তৃতীয়র মাঝে। আবার একই শক্তি স্তর উপশক্তি স্তরগুলিকে কিন্তু আমি একটু পাশাপাশি করে লিখছি। দেখো এটার পরে আমি একটা গ্যাপ দিয়ে এই দুইটা লিখছি, আর একটু গ্যাপ দিয়ে এই তিনটা লিখছি, তারপর গ্যাপ দিয়ে এটা লিখছি। তো তুমি চেষ্টা করবে যে এখানে একটু গ্যাপটা কম করতে, কাছাকাছি লিখবে। একই শক্তি স্তর উপশক্তি স্তরগুলিকে একটু কাছাকাছি লিখবা, আর নতুন শক্তি স্তরে যাওয়ার সময় একটু বড় গ্যাপ দিবা। তাহলে স্যাররা খুব ভালোভাবে তোমার বিষয়টা দেখতে পারবে। না হলে তোমার নিজের ক্ষেত্রে অনেক সময় এই জায়গায় একটু গন্ডগোল লেগে যেতে পারে। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরো যে আমরা এখন নতুন একটা রুলস জানবো, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা নিয়ম তো জানো না, যে শক্তি স্তর শক্তি যত কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। বাট এদিকে আমাদের আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ উপশক্তি স্তর বেশি স্থায়ী। সম্পূর্ণ বা অর্ধপূর্ণ উপশক্তি স্তর বেশি স্থায়ী, অর্থাৎ কথা হচ্ছে যে উপশক্তি স্তরগুলি ইলেকট্রন দ্বারা যদি ফুল ফিল আপ করতে পারে তাহলেও বেশি স্থায়ী হয়, অথবা যদি হাফ ফিল আপ করতে পারে তাহলে ওরা ভালো স্থায়ী হয়। অর্থাৎ ওরা প্রথমে চাইবে সম্পূর্ণ ফিল আপ করতে, সম্পূর্ণ ফিল আপ করতে যদি পারে তো ভালো, না পারলে ওরা চাইবে অর্ধপূর্ণ উপশক্তি স্তর রাখতে। অর্থাৎ যদি পি হয় তাহলে পি এ 6টা থাকতে পারে, তাহলে অর্ধপূর্ণ মানে কত? 3টা। এস হইলে এস এ 2টা থাকতে পারে, অর্ধপূর্ণ কয়টা? 1টা। ডি তে 10টা থাকতে পারে, অর্ধপূর্ণ কয়টা? 5টা। এফ এ 14টা থাকতে পারে, অর্ধপূর্ণ কয়টা? 7টা। এরকম পূর্ণ করতে না পারলে ওরা চাইবে অর্ধপূর্ণ অবস্থায় রাখতে, আর তাও যদি না পারে তাহলে তার কিছু করার নেই, যেরকম আছে ওরকমই থাকতে চাইবে। স্থায়ী মানে কি? স্থায়ী মানে যে অবস্থায় ও থাকতে চায়, যে অবস্থায় থাকাটা ওর জন্য বেশি ইজি, সেটাকেই বলে স্থায়ী। আর এটা একটা পরমাণুর জন্য সম্পূর্ণ সম্পূর্ণ উপশক্তি স্তর বা অর্ধপূর্ণ উপশক্তি স্তর, এই দুইটা হচ্ছে পর্যায়ক্রমে বেশি স্থায়ী। এটা বেশি স্থায়ী, আর এটার চাইতে এটা একটু কম স্থায়ী। তো ফার্স্টে এটা চাইবে, এটা না হলে এটা চেষ্টা করবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 24টা। ক্রোমিয়ামের ইলেকট্রন থাকে কত? 24টা। তো এই ক্ষেত্রে ওই যে আগের কথাই, যে সিরিয়ালি আমরা 3p পর্যন্ত যাব কোনো টেনশন ছাড়া। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6। ওকে, 3d তে আগে যাবে না 4s এ? অবশ্যই 4s এ আগে যাবে। তাহলে 4s2, আমার হাতে আছে আরো কয়টা ইলেকট্রন?
আরো 4টা ইলেকট্রন আমার হাতে আছে। তো বাকি যেই 4টা ইলেকট্রন আমাদের থাকে সেই 4টা ইলেকট্রন এই 3D তে যাবে। বাট এটা কিন্তু আমাদের কারেক্ট ইলেকট্রন বিন্যাস না। কেন কারেক্ট ইলেকট্রন বিন্যাস না একটু বোঝার চেষ্টা করো। এদিকের যতগুলি উপশক্তি স্তর আছে সবাই কিন্তু স্টেবিলিটি পাইছে, স্টেবল, স্থায়ী, এই অবস্থায় ভালো আছে ওরা, কারণ সবাই পূর্ণ। 4sও ভালোই আছে, কিন্তু এদিকে 3Dর কথা চিন্তা করো, 3D কিন্তু ভালো নাই। এদিকে কিন্তু 3D পূর্ণও নাই, আবার অর্ধপূর্ণও নাই। বাট ওর কিন্তু একটা সুযোগ আছে, 3Dর কিন্তু একটা সুযোগ আছে অর্ধপূর্ণ হওয়ার। কিভাবে? এই দিকের 2টা ইলেকট্রনের একটা যদি ও নিয়ে নেয় তাহলে ও অর্ধপূর্ণ, অর্থাৎ 2টাই অর্ধপূর্ণ, বাকি সবাই পূর্ণ। খুবই ভালো স্টেবিলিটি অবস্থা ওরা অর্জন করবে, স্থায়িত্ব অনেক বেশি হবে। অর্থাৎ ওই ক্ষেত্রে প্রত্যেকটা উপশক্তি স্তর তার পারফেক্ট অবস্থায় থাকা হবে। কিন্তু এখন কি আছে যে একজন, মানে এদের এটার কিন্তু স্থায়িত্ব নাই বললেই চলে। মানে এটার যেহেতু সুযোগ আছে এখান থেকে একটা ইলেকট্রন নেওয়ার, তো যার কারণে ও কিন্তু ওইভাবেই তার উপশক্তি স্তরটাকে সাজাবে। অর্থাৎ এদিকের 2টা আর এদিকের 4টা হবে না, 2টার থেকে একটা এখান থেকে এখানে চলে এসে এটাকে 5টা বানায় দিবে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে এই ঘটনাটা ঘটে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটা ব্যতিক্রমী অবস্থা। কেন ব্যতিক্রম হয়? দেখা গেছে সম্পূর্ণ আর অর্ধপূর্ণ উপশক্তি স্তর বেশি স্থায়ী হয়। আর এখানে যেহেতু এখানে সুযোগ আছে এখান থেকে একটা নিয়ে এখানে আনার, যার কারণে ওইটা করছে। এখন ধরো যে 4sে যদি একটা ইলেকট্রনই থাকতো তাহলে কিন্তু ওই একটা ইলেকট্রন ও নিয়ে আসতো না। ওখানে 2টা আছে, একটা ইলে ও অর্ধপূর্ণ হয়, এই যে ও অর্ধপূর্ণ হয়, তো এটা ভালো না, তো যার কারণে এই কাজটা করছে। বাট সুযোগ না থাকলে কিন্তু ওর যেমন আছে ওই 4টা আছে, ও 4টা নিয়েই বসে থাকতো। তো এরকম আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, যে কপারের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে? 29টা। তো আমি কি বলছিলাম যে 3p পর্যন্ত যেমন আছে ওরকম দিয়ে যাও, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন পরের ইলেকট্রন, এদিকে আমার কয়টা? 20টা কভার হয়েছে, আরো 9টা ইলেকট্রন আছে, আরো 9টা ইলেকট্রন আমাদের হাতে আছে। তো ওই 9টা ইলেকট্রনের, সরি এখানে কয়টা? 2 2 4 6 10 12 18টা কভার হয়েছে। 18টা কভার হওয়ার পর আরো 11টা ইলেকট্রন আমাদের হাতে আছে। তো ওই 11টা ইলেকট্রনের মধ্যে আগে 4sে 2টা যাবে, 4sে আগে 2টা যাবে, বাকি থাকে কয়টা? 9টা ইলেকট্রন। তারপর ওই 9টা ইলেকট্রন 3D তে যাবে। বাট খেয়াল করো, এদিকেও কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এখনো কিন্তু এই 3Dর সুযোগ আছে এখান থেকে একটা নিয়ে এটা পূর্ণ করার। এতে কি ওর কোনো লস হবে? খুব বেশি লস হবে না, অর্ধপূর্ণ হবে। তো অর্ধপূর্ণ অবস্থাটাও তো ঠিক আছে, পারফেক্ট। তো যার কারণে ও কিন্তু এতে কিছু মনে করবে না, ওর একটা ওকে দিয়ে দিবে। এতে ও স্টেবিলিটি পাইলো, পারফেক্ট একটা ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে তোমার 10 আর এটা হয়ে যাবে 1। তো কথা এটাই যে যদি এরকম একটা এদিক সেদিক করে ইলেকট্রন নিয়ে বা এভাবে ওর দিয়ে যদি অর্ধপূর্ণ অবস্থা বা পূর্ণ অবস্থা বানানো যায়, এতে যদি অন্য উপশক্তি স্তরের তেমন কোনো ক্ষতি না হয়, অর্থাৎ ও যদি সম্পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থার ব্যতিক্রম না ঘটে, তাহলে এই ঘটনাটা করা যায়। এতে পরমাণু ইলেকট্রন বিন্যাসটা পারফেক্ট হয়, পরমাণুর এই অবস্থাটা বেশি স্থায়িত্ব লাভ করে। তো তোমরা যদি এই ইলেকট্রন বিন্যাসগুলি জানো আর 1 থেকে 36 পর্যন্ত সবগুলির ইলেকট্রন বিন্যাস তোমরা প্র্যাকটিস করো, আমার মনে হয় যে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।